আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমের নিষেধাজ্ঞা শিগগিরই উঠিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। দুপুরে বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে উপদেষ্টা আরও জানান, যখন কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয় তখন তা স্থায়ী নাকি অস্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন থাকে, কিন্তু বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা নেই। বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বরিশাল নগরীর নতুন বাজার সংলগ্ন শঙ্কর মঠ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তিনি। বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুক জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। খাগড়াছড়িতে প্রশাসনের আশ্বাস ও দুর্গাপূজার জন্য 5 অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছে। এদিকে গুইমারায় সহিংসতায় মারা যান জিপ চালক থইচিং মারমা। প্রিয়জনকে হারিয়ে শোকের মাতম পরিবারে। স্বজনরা মামলা না করলেও পুলিশ বাদী হয়ে মামলা করবে জানিয়েছে প্রশাসন। সেনাবাহিনী বলছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। এদিকে সহিংসতার ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। গাড়ির জন্য তেল আনতে রোববার রামসুবাজারে গিয়েছিলেন খাগড়াছড়ির গুইমারার জিপ চালক থইচিং মারমা। তখন সড়ক অবরোধ করা নিয়ে স্থানীয়দের মধ্যে সংঘর্ষ চলছিল। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি। থইচিং মারমাকে হারিয়ে তার পরিবারে এখন শোকের মাতম। ঘরে 9 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, কিন্তু সন্তান জন্মের আগেই তরুণ থইচিংয়ের চলে যাওয়া মানতে পারছেন না স্বজনরা। পরিবারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তাদের। তেল নিতে বের হয়েছে 5-10 মিনিটের মধ্যে শুনছি যে গুলি লাগছে। ছেলে আমাদের সংসার, ছেলে বৌমা এখন সামনে ডেলিভারি হবে না তারিখে। এদিকে সন্তান হারালেও কোনো মামলা করতে চান না থইচিং মারমার বাবা। ভবিষ্যতে যেন কোনো বাবার বুক খালি না হয় এমনই প্রত্যাশা তার। বিচার চাই যে যাহাতে আরো আগামীতে যাহাতে আমার মতো বুক খালি না মতো এরকম আমি বিচার চাইতেছি। ইতোমধ্যে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছে প্রশাসন। সংঘাতের কেন্দ্র গুইমারার রামসু বাজারও পরিদর্শন করেছেন তারা। পরিবার মামলা না করলেও পুলিশই বাদী হয়ে মামলা করবে জানালেন পুলিশ সুপার। খাগড়াছড়ি ঘটনা আমরা দেখছি এবং এখানে অবশ্যই মামলা হবে, মামলা প্রক্রিয়াধীন, আজকে মামলা হয়ে যাবে এবং এখানে যাদের দোকান ভাঙচুর হয়েছে বা লুটপাট হয়েছে তাদেরকে আমরা নিয়ে আসতেছি থানায়, তারা বাদী হয়ে মামলা করতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের পাশাপাশি সব ধরনের সহায়তার কথা জানিয়েছে সেনাবাহিনী। পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ এবং আমরা যেটা বুঝতে পারছি যে এটা একটা বৃহৎ আকারের কোনো ষড়যন্ত্রের একটা অংশ বিশেষ। এদিকে খাগড়াছড়ির গুইমারার সহিংসতার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মারমা কিশোরীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। জেলা সদর হাসপাতালে করা এই পরীক্ষায় 10টি সূচকের সবগুলোই এসেছে স্বাভাবিক। ধর্ষণের আলামত পরীক্ষার দায়িত্বে ছিলেন খাগড়াছড়ি সদর হাসপাতালের 3 চিকিৎসক জয়া চাকমা, মোশাররফ হোসেন এবং নাহিদ আক্তার। এদের মধ্যে গাইনি বিশেষজ্ঞ জয়া চাকমা জানান, মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তবে সব পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। গত 23 সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাসায় ফেরার সময় নিখোঁজ হন ওই কিশোরী। সে রাতেই বাড়ি থেকে কিছু দূরে একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাত 3 জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ ও সহিংসতায় উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। সহিংসতায় মারা যায় 3 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় 144 ধারা। এদিকে প্রশাসনের আশ্বাস ও দুর্গাপূজার জন্য রোববার পর্যন্ত অবরোধ স্থগিত করেছে যুগ্ম ছাত্র। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে দেবী বন্দনা, পুষ্পাঞ্জলি এবং পূজা অর্চনায় ব্যস্ত সব বয়সীরা। সকাল থেকেই মণ্ডপগুলোতে ভক্ত পুণ্যার্থীদের ভিড়। দেবীর কাছে নিজেদের কল্যাণের পাশাপাশি দেশ এবং জাতির জন্য প্রার্থনা করেন তারা। একদিন পরেই কৈলাসে স্বামীর গৃহে ফিরে যাবেন দুর্গতি নাশিনী।
দেবী দুর্গার কৃপা লাভের আশায় সারা দেশের মন্দিরে মণ্ডপে পূজা অর্চনায় ব্যস্ত ভক্ত পূজারীরা। নবমীর দিনে দেবী বন্দনায় মুখরিত চট্টগ্রাম নগরের বিভিন্ন মণ্ডপ। মোমবাতি আগরবাতি জ্বেলে চলছে আরাধনা। স্বজনদেরকে দেওয়া হয়, এটা হচ্ছে একটা আনন্দ উৎসব। আগামীতে যেন আমরা শান্তিতে পূজা করতে পারি সেই আশীর্বাদ রইল মার কাছে। সংকল্পের মাধ্যমে আমাদের পূজা শুভারম্ভ শুরু হয়েছে। মাতৃ পূজায় আমরা যথাশক্তি উপাচারে মায়ের পূজা করার চেষ্টা করব, মায়ের কাছে প্রার্থনা করব যেন এই বিশ্ববাসীর মঙ্গল হয়। রাজশাহীতে ভিত পূজার মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। প্রাণভরে দেবীর দর্শন পেতে ভক্তদের বাড়তে থাকে পদচারণা। সবাই মিলে একসঙ্গে আনন্দ করব, সবার জীবনে ভগবান মঙ্গল বয়ে আনুক, দেশটা যেন আগের মতো শান্তিপূর্ণভাবে সবাই মিলে আমরা একসাথে বসবাস করতে পারি। খুলনায় সকাল থেকে মন্দিরে মণ্ডপে ভিড়। জেলায় 980টি মণ্ডপে অঞ্জলি দেন পুণ্যার্থীরা। অঞ্জলি প্রদান করতেছে, বিভিন্ন ভক্তগণ আগমন হচ্ছে। খুব আনন্দ লাগে। মার কাছে একটা প্রার্থনা যে পৃথিবীর সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। বরিশালে পূজা শেষে চলে দেবীর আরাধনা ও অঞ্জলি দান। দেশ ও জাতির কল্যাণ চেয়ে প্রার্থনা করেন সমবেতরা। সিলেটে 108টি নীলপদ্মে হয় পূজার সূচনা। প্রতিটা মানুষ যাতে সাম্যাবস্থায় বসবাস করে, প্রতিটা মানুষের মধ্যে কোনো ভেদাভেদ না থাকে। অন্তরের নেতিবাচক বিষয়গুলি, এই নেতিবাচক মনোবৃত্তিগুলি দেবী যেন দূর করে দেন। এদিকে নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন আশ্রম পূজামণ্ডপ পরিদর্শন করেন কোস্টগার্ডের মহাপরিচালক। বলেন, প্রতিমা বিসর্জন ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিসর্জনের সময় পর্যন্ত তো এটা খুবই পুঙ্খানুপুঙ্খভাবে মনিটর করা হবে এবং তারপরেও আমরা যাতে সবাই নিরাপদে লোকজন যার যার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে সেটাও আমরা দেখাশোনা করব। নোয়াখালীর লক্ষ্মীপুর, কুয়াকাটা, নাটোর সহ সারা দেশের মণ্ডপে দিনভর চলে নানা আচার অনুষ্ঠান। বৃহস্পতিবার দর্পণ ও প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামের পূজা মণ্ডপগুলোতে মহানবমী কিভাবে উদযাপিত হচ্ছে? দেখুন, আমরা সকাল থেকে বলে এসেছি আজকে আসলে মহানবমীর যে সকাল পূজা, সেই পূজা দিয়ে আজকের দিবসের যে কর্মসূচি সেটি শুরু হয়েছিল সেই সকাল 7টা থেকে 8টার মধ্যে। এরপর আমরা দেখেছি আসলে অনেকগুলো পর্ব এখানে ছিল, আরতি ছিল। সব কিছুর পর এই মুহূর্তে আমরা দেখছি আসলে পাঁচালি পুঁথি পড়া হচ্ছে, জাগরণী পুঁথি। আমরা দেখছি দুজন পূজার্থী বেশ কিছুক্ষণ ধরে এখানে জাগরণী পুঁথি চলছে এবং এই পুঁথি শেষ হওয়ার পরে আরও কিছু কার্যক্রম রয়েছে। এরপর সন্ধ্যায় যে সন্ধ্যা আরতি, আপনি জানেন যে আজকে আসলে পূজার সর্বশেষ দিন। আগামীকালকে ঠিক এতক্ষণে হয়তো এই যে প্রতিমাগুলো আমরা দেখছি সেগুলোকে নগরীর কোথাও না কোথাও সেগুলোকে বিসর্জন দেওয়া হবে। এবং আমরা আজকে পূজা উদযাপন পরিষদের সঙ্গে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে যাদের বাড়ির আশপাশে ছোটোখাটো জলাশয় আছে তারা ইচ্ছা করলে সেখানে প্রতিমা বিসর্জন দিতে পারেন। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে 4টি জায়গায় প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের যে পতেঙ্গা সমুদ্র সৈকত, চট্টগ্রামের আনোয়ারা সমুদ্র সৈকত, কালুরঘাট ব্রিজ সংলগ্ন যে কর্ণফুলী নদী রয়েছে সেখানে এবং অভয়মিত্র ঘাট, এই 4টি স্পটে আগামীকালকে ধুমধামের মধ্য দিয়ে আসলে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। আমরা দেখছি সময় যত গড়াচ্ছে ততই আসলে যারা পূজার্থী রয়েছেন তাদের মনে এক ধরনের কষ্টের সুর বাজতে শুরু করেছে, যেহেতু গত 5টি দিন তারা মায়ের আরাধনা করেছে। আগামীকালকে বিদায়, এইটি আসলে কোনোভাবে মানতে তারা নারাজ। তারপরেও প্রকৃতি নিয়ম অনুযায়ী মা আসবেন, আবার কৈলাসে যাবেন, এইটাই নিয়ম। সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা দেখছি তারা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন আগামীকালকে যে বিসর্জন সেটিকে সফল করার জন্য। আমরা পুজো উদযাপন পরিষদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আগামীকালকে যাতে শান্তিপূর্ণভাবে প্রতিমা নিরঞ্জন দেওয়া যায় সেই বিষয়টিকে মাথায় রেখে তারা সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং অন্যান্য বাহিনীর সঙ্গে তারা আলাপ আলোচনা করেছেন এবং তারা ধারণা করছেন যেহেতু আজকে পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে, আগামীকালকেও বেশ শান্তিপূর্ণভাবে তারা বিসর্জন দিতে পারবেন। দুপুর 2টা থেকে প্রতিমা নিরঞ্জনের কাজ শুরু হবে এবং সেটি সন্ধ্যা পর্যন্ত যদি একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে, তারপরে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত একটি প্রতিমা সমুদ্র সৈকতে থাকবে ততক্ষণ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন থাকবে এবং সর্বশেষ প্রতিমাকে নিরঞ্জন দেওয়ার মধ্য দিয়ে আগামীকালকে শেষ হচ্ছে 5 দিনের। ধন্যবাদ রিটন আপনাকে। লক্ষ্মীপুরে যেতে চাই, লক্ষ্মীপুরে আছেন সহকর্মী
আব্বাস হোসেন, তার কাছ থেকে জানবো বিস্তারিত। আব্বাস, লক্ষ্মীপুরের মণ্ডপগুলোতে কি কি আনুষ্ঠানিকতা চলছে? পুণ্যার্থী এবং ভক্তরা যারা এসেছেন কিরকম ভিড় দেখছেন তাদের? আব্বাস, আপনি শুনতে পাচ্ছেন আমাকে আশা করি। আমি জানতে চাচ্ছি যে লক্ষ্মীপুরের যে মণ্ডপগুলো আছে সেখানে ভক্ত পুণ্যার্থীদের ভিড় কেমন দেখছেন, কি কি আনুষ্ঠানিকতা চলছে এই মুহূর্তে? যে আগামীকাল যে বিসর্জনের মধ্যে দিয়ে শুরু হবে তাদের যে শরৎ যে পূজা, সে পূজা শুরু হবে, আমরা এমনকি এখানে এসে দেখতে পাচ্ছি। আমি এখন যেখানে রয়েছে এটি হলো লক্ষ্মীপুরের যে ত্রিনয়নের সর্বজনীন পূজা মণ্ডপ। আমরা এখানে যেটা দেখেছি যে এখানে বাবার যে কষ্ট, সে কষ্টই কিন্তু এই পূজা মণ্ডপে তুলে ধরা হয়েছে, বাবার ভূমিকা নিয়ে পূজা মণ্ডপে তুলে ধরা হয়েছে। সেইটি কিন্তু এখানের যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু সেগুলা দেখছেন এবং তারা যে সেগুলা অবলম্বন করছেন। এর বাইরেও কিন্তু আমরা বাইরে যে পূজা মণ্ডপ রয়েছে সেখানে সকাল থেকে বিহিত পূজা এবং যে বিভিন্ন যে আজকে যে মহানবমী, এই মহানবমীর যে আনুষ্ঠানিকতা সেটি সকাল থেকে বিভিন্ন নানা কর্মসূচির মাধ্যমে শুরু হয়েছে। এটি যে সন্ধ্যা পর্যন্ত চলবে, অর্থাৎ সন্ধ্যার পরে কিন্তু যে পূজা রয়েছে সেটি চলবে। এর বাইরে কিন্তু আরতি এবং প্রসাদ বিতরণ, যজ্ঞ সহ বিভিন্ন কর্মসূচি এখানে তারা নিয়েছে এবং ভক্তরা যে এখানে এসেছেন তারা পূজা দিয়েছেন এমনটি আমরা দেখেছি। তবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে যে বড় যে ধর্মীয় যে উৎসব, এই উৎসব কিন্তু আগামীকাল যে দশমীর মধ্য দিয়ে কিন্তু যে দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। তো এখানে আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিএনপি, জামাত এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এই পূজা মণ্ডপ তারা দেখেছেন এবং তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা এই যে মণ্ডপের যে মন্দির কমিটির সাথে তারা একত্রতা প্রকাশ করেছেন, সুন্দরভাবে এই পূজা মণ্ডপ শেষ করতে পারে সেই ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। এর বাইরে আমরা যেটা দেখেছি যে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এবং পুলিশ সুপার যে আক্তার হোসেন এবং যে বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আইনি এবং জামাতের যে রেজাউল করিম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপে তারা পরিদর্শন করেছেন এবং তারা যে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার করেছেন। আপনাকে ধন্যবাদ। পূজা উদযাপনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কুমিল্লায় পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া প্রধান মেজর জেনারেল নাজিমুদ্দৌলা। বেলা 11:30টার দিকে নগরীর ঈশ্বর পাঠশালা মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় মন্দিরের পূজারী ও ভক্তরা পূজা উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার প্রশংসা করেন। মণ্ডপ পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি জানান, সবার সমন্বিত পরিকল্পনায় সুন্দরভাবে পূজা উদযাপনের সব প্রচেষ্টা অব্যাহত আছে। দশমীর দিন দেবী বিসর্জনেও সেনা সদস্যরা তৎপর থাকবে বলে জানান তিনি। বেসামরিক প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, আর্মি ডিপ্লয়েড আছে, সবার সম্মিলিত একটা প্রচেষ্টা ছিল যাতে করে নির্বিঘ্নে অনুষ্ঠানটা উদযাপন করা যায়। অনুষ্ঠানের আগেই পার্বণের আগেই আমরা সমন্বিত পরিকল্পনা করেছিলাম এবং সেভাবেই আগাচ্ছে। পূজার ছুটিতে ঘরমুখ মানুষের ভিড়ে চাপ বেড়েছে সড়কে। এতে রাজধানীর প্রায় সব সড়কে দেখা দিয়েছে যানজট। চরম ভোগান্তিতে যাত্রীরা। আরও জানাতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, যাত্রাবাড়ি একটা এলাকা যেখানে সবসময় আসলে ব্যস্ততম সড়ক এবং পূজার ছুটিতে আসলে ঘরমুখ মানুষের যে ভিড় তাতে কিন্তু যানজটও অনেক অনেক বেড়েছে। আপনি কি পরিস্থিতি দেখছেন? আমি যদি একটু জানিয়ে রাখি, আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে। আমরা এখানে এসে যেটি দেখতে পেরেছি, এখনও কিন্তু সায়দাবাদ বাস টার্মিনালে যে দূরপাল্লার যে বাসগুলো আছে, যেটি ঢাকা থেকে বেশিরভাগই চট্টগ্রামের বা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেই রুটে যে বাসগুলো চলাচল করে তার কিন্তু বেশ বাসের উপস্থিতি এখনও লক্ষ্য করা যাচ্ছে। এবং সায়দাবাদ বাস টার্মিনালে এখন পর্যন্ত কিন্তু যাত্রীরা আসছে এবং তারা কিন্তু নির্ধারিত গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু এখান থেকে কিছুক্ষণ পরপরই বাসগুলো যাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিন্তু অনেকটা বেশিরভাগই বাসই কিন্তু এই যে যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভারের উপর দিয়েই কিন্তু শনিয়াকড়া সাইনবোর্ড হয়ে কিন্তু যাতায়াত করে। এই যে একটি দীর্ঘ চাপ, পূজার যে দীর্ঘ ছুটি, এই দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে কিন্তু বেশিরভাগই ঢাকাবাসী কিন্তু পরিবার পরিজনদের সাথে পূজার ছুটি কাটাতে কিন্তু তারা
নির্ধারিত গন্তব্যে গিয়েছে। গতকাল শেষ কর্মদিবস হলেও আবহাওয়াজনিত কারণে গতকাল সন্ধ্যায় কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয় এবং আজকে সকালেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত হয়। এর ফলে কিন্তু আজকে সকালের পর থেকেই এই যে একসাথে সবার ঢাকা ত্যাগ করার প্রবণতার বিষয়টি কিন্তু মহাসড়কের উপর প্রভাব ফেলেছে। এবং আমরা যেটি ট্রাফিক পুলিশের সদস্যদের সাথে কথা বলে জানতে পেরেছি, কুমিল্লার দড়িকান্দি নামক একটি জায়গায় একটি রডবাহী লরি বিকল হয়ে যাওয়ার ফলেও অনেকটা প্রভাব পড়েছে মহাসড়কের। কুমিল্লা থেকে এই কুমিল্লা মহাসড়কের সেই তীব্র যানজট কিন্তু অনেকটা শনিয়াকড়া পর্যন্ত বা সাইনবোর্ড পর্যন্ত কিন্তু এসেছে। এখনো যদি আমরা একটু আপনাদের দেখানোর উপর থেকে দেখানোর চেষ্টা করছি যে মেয়র হানিফ ফ্লাইওভারে কিন্তু গাড়িগুলো কিন্তু এখনো খুবই ধীর গতিতে সারিবদ্ধভাবে কিন্তু চট্টগ্রাম মহাসড়কের দিকে আগাচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে আবহাওয়াজনিত কারণে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে মহাসড়কের অনেক জায়গায় কিন্তু পানি রয়েছে এবং বিভিন্ন বাস টার্মিনালগুলোতে এবং মহাসড়কের আশেপাশের যে রাস্তাগুলো আছে সেখানে পানি জমার কারণে এবং সড়কের একটু বেহাল অবস্থার কারণে কিন্তু মহাসড়কের প্রভাব পড়েছে। এই যে দীর্ঘ ছুটি, সড়কের বেহাল অবস্থা, রডবাহী গাড়ি বিকল হয়ে যাওয়া, সবকিছু মিলিয়েই কিন্তু এই যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবং আরেকটি বিষয় যে পূজার দীর্ঘ ছুটি, এই সব কিছু মিলিয়েই কিন্তু এখন এই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই যানজট নিরসনে কাজ করছে এবং এটি কিন্তু অনেকাংশেই আগে থেকে কিন্তু যানজট কমেছে এবং ধীর গতিতে কিন্তু যান চলাচল করছে। এই ছিল রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে মহাসড়কের তীব্র যানজটের শেষ। সাজ্জাদ হোসেন জানাচ্ছিলেন সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। দুর্গাপূজার দীর্ঘ ছুটিতে সাগর পাহাড়ে নেমেছে উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে অনেকে যাচ্ছেন ছুটির এই সময় প্রকৃতির সঙ্গে কাটাতে। সমুদ্র সৈকত, কক্সবাজার এবং কুয়াকাটায় জড়ো হয়েছে অসংখ্য পর্যটক। এবার হাজার কোটি টাকার ব্যবসার আশা ব্যবসায়ীদের। পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে পর্যটন পুলিশ ও জেলা প্রশাসন। পর্যটকদের ভিড়ে প্রাণবন্ত হয়ে উঠেছে সৈকতের বিভিন্ন পয়েন্ট। এদিকে টানা ছুটিতে বান্দরবানেও নেমেছে পর্যটকের ঢল। জেলার সব পর্যটন কেন্দ্র এখন ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর। আমরা তো আজকে সকালেই আসছি, একটু পরে নামবো, বিচে গোসল করবো। আমরা বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাই আসছি, আমাদের খুবই ভালো লাগতেছে, আমরা খুবই এক্সাইটেড। হোটেল মোটেল সবকিছুই বর্তমানে বুকিং হয়ে গেছে, তো আমরা আগেই বুকিং দিয়ে রাখছিলাম, যার জন্য আমাদের সমস্যা হয় না। এ বিষয়ে আরো জানাতে বান্দরবান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং, জানাবেন যে পর্যটকদের জন্য বা পর্যটকদের নিরাপত্তায় আসলে কি কি ব্যবস্থা বা কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে? বান্দরবানে এই যে টানা 4 দিন ছুটির কারণে কিন্তু এখানে ব্যাপক পর্যটকদের সমাগম হয়েছে। বান্দরবান জেলা জুড়ে বান্দরবান থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এখানকার যারা দর্শনার্থী যারা আসছেন বান্দরবানে। তো মূলত বান্দরবানের সকল জায়গাতে দর্শনার্থী যারা যাচ্ছেন তাদের নিরাপত্তার জন্য এখানে 3 স্তরের যে নিরাপত্তা সেটা দেওয়া হয়েছে। প্রথম দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা পুলিশের পক্ষ থেকে, পাশাপাশি সেনাবাহিনী এবং র্যাবের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এর সাথে কিন্তু যে পুলিশ আছেন তারা কিন্তু নির্বিঘ্নে যে সকল দর্শনার্থী যারা আছেন তাদেরকে নির্বিঘ্নে ঘোরানোর যে জন্য তাদের নিরাপত্তা ব্যবস্থা করে যাচ্ছেন। আমি যদি একটু দেখাই, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তিনি মূলত নীলাচল পর্যটন কেন্দ্র। এখানে সকাল থেকেই কিন্তু এই ধরনের দর্শনার্থী যারা আছেন তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, এখানে আত্মীয় স্বজন নিয়ে আসছেন। তো মূলত 4 দিন বন্ধের কারণেই তারা আসছেন এখানে। এখানকার হোটেল মোটেল মালিক সমিতির সাথে কথা বলছি, তারা যেমনটি বলছেন যে এখানে যারা ঘুরতে আসছেন এত পরিমাণ দর্শনার্থী, তারা আজকের পর থেকে আগামীকাল থেকে হয়তো তারা বান্দরবানের যে সকল হোটেল মোটেল আছে সেগুলোতে স্থান দিতে পারছেন না। জায়গার অভাবে যারা আসছেন এখানে অনেকেই কিন্তু সিট পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। এটি মূলত একটি নীলাচলের চিত্র। আরেকটি বিষয় জানতে চাই যে দীর্ঘদিন ধরে বান্দরবানের রুমা কেওক্রাডং এর যে দর্শনীয় স্থান রয়েছে কেওক্রাডং পাহাড়ের চূড়া, সেখানে দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল। এটি আজকে জেলা প্রশাসন এবং এখানকার স্থানীয় যে সেনাবাহিনীর যে নিরাপত্তা বাহিনীর সাথে একটি তাদের বৈঠকের মাধ্যমে এটি কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং আজ থেকে কিন্তু যে
কিওক্রাডং যে পর্যটন স্পট আছে সেটি কিন্তু সরবরাহের জন্য উন্মুক্ত করা হয়েছে। তো এটির কারণে মূলত যে যারা দূরে ঘুরতে যান বা যারা পাহাড় প্রেমী, যারা প্রকৃতি দেখতে চান, তারা সচরাচর এই দুর্গম পাহাড়গুলোতে ঘুরে বেড়াচ্ছেন। এবং এর পাশাপাশি যে সকল দর্শনীয় স্থান আছে বান্দরবানে, মেঘলা, নীলাচল, নীলগিরি, এখানে শৈলপ্রপাত, তার পাশাপাশি দেবতাকুম, সবগুলো জায়গাতেই কিন্তু দর্শনে যাচ্ছে। তবে আগামীকাল থেকে হয়তো আরো দর্শনার্থী বেশি বাড়বেন বলে ধারণা করছে এখানকার হোটেল মোটেল মালিক সমিতি। তবে জেলা প্রশাসন এবং এখানে সেনাবাহিনী, র্যাব, এর পাশাপাশি যে টুরিস্ট পুলিশ, তারা কিন্তু সজাগ রয়েছেন যাতে কোনো ধরনের পর্যটক যাতে কোনো ধরনের অসুবিধা পড়তে না হয় এবং তারা যাতে নির্বিঘ্নে এই বান্দরবান জেলা আসলে নিরাপত্তার জন্য তারা ব্যবস্থা নিয়েছে। ধন্যবাদ মংখিং মারমা। যুক্ত হবার জন্য কক্সবাজারে আছেন সহকর্মী তৌফিকুল ইসলাম, তিনি যুক্ত হচ্ছেন সরাসরি আমাদের সাথে। তৌফিকুল, আপনি জানাবেন যে যে পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে কক্সবাজারে, হোটেলগুলোতে বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেছে কিনা? সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজার পর্যটকদের ভিড় সেটি আমরা সকাল থেকে দেখেছি, এখন পর্যন্ত সে ভিড় আছে। তবে মূলত যারা সমুদ্র সৈকতের গোসল করছেন তারা আছেন, এর বাইরে যারা আছেন তারা নিরাপদ জায়গায় চলে গেছেন, এরকমই আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি আপনি জানেন যে দুর্গাপুজোর ছুটি সহ এখানে সপ্তাহে কয়েকটা দিন ছুটি যোগ হওয়াতে বিপুল সংখ্যক পর্যটক সমাগম হয়েছে। এখানে কক্সবাজারে প্রায় 500 হোটেল মডেল গেস্ট হাউস আছে। আপনি জানেন দৈনিক 1 লক্ষর চেয়ে বেশি পর্যটক এখানে থাকার ব্যবস্থা রয়েছে। তো সেই দিক বিবেচনায় আমরা যদি বলি তাহলে হোটেল ব্যবসায়ীরা বলছেন কক্সবাজারে প্রায় লক্ষাধিক পর্যটক সমাগম হয়েছে এবং তাদের নিরাপত্তার জন্য এখানকার জেলা প্রশাসক থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক প্রস্তুতি আমরা আগে থেকে দেখেছি। কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান আমাকে জানিয়েছেন যে টুরিস্ট পুলিশের সদস্য রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন, পাশাপাশি সেনাবাহিনী মাঠে রয়েছেন। সবকিছু মিলে আসলে পর্যটকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয় সেই ব্যবস্থা তারা করেছেন। আপনি জানেন বৃহস্পতিবার প্রতিমা বিসর্জন অনুষ্ঠান হবে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। সেই প্রতিমা বিসর্জন অনুষ্ঠান দেখতে কিন্তু অনেক পর্যটক কক্সবাজারে ছুটে এসছে। তো যাতে খুব সুস্থ এবং শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান এবং সেই সাথে যে কদিন ছুটি আছে সেই ছুটি উপভোগ করে যাতে পর্যটকরা নির্ভয়ে নির্বিঘ্নে তারা নিজ গন্তব্যে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা ইতিমধ্যে করা হয়েছে। পাশাপাশি বিপুল সংখ্যক পর্যটক যখন সমাগম হয় সেই ক্ষেত্রে বেশ কিছু অনিয়ম দেখা যায়। অনেক সময় হোটেলে অতিরিক্ত ভাড়া কিংবা রেস্টুরেন্টে গলা কাটা ব্যবসা এই ধরনের অভিযোগ থাকে। এবার যাতে সে ধরনের কোনো কিছু না হয় সেই বিষয়ে মনিটরিং করা হচ্ছে। জেলা প্রশাসনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে এবং যদি কোনো রকম অনিয়ম পাওয়া যায় তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে সাজা এবং অনেক ধন্যবাদ আপনাকে। তৌফিকুল ইসলাম জানাচ্ছিলেন কক্সবাজার থেকে। খুলনার দৌলতপুরে ঘুমন্ত এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে মহেশ্বর পাশা পশ্চিম পাড়া তার নিজ বাড়িতে ঘটনা ঘটে। নিহত তানভীর হোসেন শুভ একটি ইন্টারন্যাশনাল মার্কেটিং কোম্পানির জিএম হিসেবে কর্মরত ছিলেন। দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, রাত 3:30টার দিকে বাসার জানালা দিয়ে দুর্বৃত্তরা তানভীরকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের 31 দফার মধ্যে নারীর কর্মসংস্থান এবং ক্ষমতায়ন নিশ্চিতে ফ্যামিলি কার্ডের নমুনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার চাঁদপুরের কচুয়া সরকারি ডিগ্রি কলেজ চত্বরে এর আয়োজন করা হয়। ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নারী সদস্যরা অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় অংশগ্রহণকারীরা জানান, এমন আয়োজনে তারা সম্মানিত হওয়ায় প্রাণ খুলে নিজেদের সমস্যা ও দাবির কথা জানাতে পেরেছেন। নারীর ক্ষমতায়ন নিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম প্রসঙ্গে অতিথিরা বলেন, রাষ্ট্র সংস্কার কাঠামোর 31 দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের জীবনমান উন্নয়নের বাস্তব সমাধান। ফ্যামিলি কার্ড সেই ভাবনারই প্রতিফলন। এমন আয়োজনে আগামীতে নারী সমাজ বিএনপির সঙ্গে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, সে জিনিসপত্র সরকার থেকে প্রদান করা হবে নির্দিষ্ট পরিমাণ জিনিসপত্র। জনাব তারেক রহমান প্রান্তিক পর্যায়ে প্রথম পর্যায়ে 50 লক্ষ মা বোনকে সেই কার্ড দিলে সেই কার্ডের মাধ্যমে পাবে চাল, ডাল, তেল, লবণ, আলু থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। পূজার লম্বা বন্ধের মধ্যেও থেমে নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচারণা। আবাসিক শিক্ষার্থীর সংখ্যা কম থাকায় অনলাইনের পাশাপাশি বাসায় গিয়েও প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। প্রার্থীদের আশা 35 বছর পর হতে যাওয়া চাকসু নির্বাচনে সিংহভাগ শিক্ষার্থী ভোট দেবেন।
৩৫ বছর পর হতে যাচ্ছে চাকসু নির্বাচন। আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার একদিন পর ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত শুরু হয় দুর্গাপূজার ছুটি। লম্বা ছুটিতে ক্যাম্পাস ছেড়ে গেছেন প্রায় ৭,০০০ আবাসিক শিক্ষার্থী। এতে নির্বাচনী প্রচারে ভাটা পড়লেও বসেনে প্রার্থীরা। আমাদের সেন্টার ফিল্ডগুলা এবং জুপরিগুলা এবং আমাদের যে প্ল্যাটফর্ম আছে আমাদের 0 পয়েন্ট, ওইখানে আমরা বিশেষ করে স্টেশনেগুলো কভার করছি। আবাসিক যে শিক্ষার্থীগুলো আছে আমরা প্রত্যেকটা হলে হলে যাচ্ছি, তাদের অভাব অভিযোগ যে প্রাপ্তি প্রত্যাশাগুলো শুনতেছি। এখনও যেসব শিক্ষার্থী হলে রয়েছেন এবং শহরের বাসায় থাকছেন তাদের সঙ্গে দেখা করে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। তবে বেশি জোর দিচ্ছেন অনলাইন প্রচারে। প্রত্যেকটা মানুষই চায় আমি তাকে যেন পার্সোনালি রিচ করি, আমার যে ইশতেহারগুলো আছে তাকে যেন আমি কনভিন্স করতে পারি। সেই দিক থেকে আমরা অনলাইন ফোকাস রাখতেছি। প্রচারণাটা কিছুটা অনলাইন বেসড রেখেছি এবং যে স্টুডেন্টরাই আমাদের ক্যাম্পাসে এখন পর্যন্ত অবস্থান করছে তাদের সাথে আমরা গণসংযোগ করছি। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্যানেল ছাত্রদল ও ছাত্র শিবির বলছে, ছুটিতে শিক্ষার্থীরা দূরে চলে গেলেও নির্বাচনের আগে ক্যাম্পাসে ফিরে ভোট দিবেন তারা। আমরা এখন অনলাইনের দিকে একটু ফোকাস করছি, অনলাইনে প্রচারণাটা এখন প্রায়োরিটি দেওয়া হচ্ছে। পাশাপাশি অফলাইনে যে সকল শিক্ষার্থীরা এখন স্টে করছে ক্যাম্পাসে, অনেকে আবার পরীক্ষা এবং পরীক্ষার কারণে অনেকে থেকে গেছে, তাদের কাছে আমরা রিচ করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি কটেজগুলোতে, শহরের বাসাগুলোতে যেন তাদের কাছে পৌঁছাতে পারি। আমাদের তো অনেকেই, যেহেতু আমি নিজে একজন শিক্ষার্থী, আমাদের ব্যাচমেট বন্ধুরা আছে, তো তাদের মাধ্যমে চেষ্টা করছি যে ওই জায়গায় যাওয়ার জন্য। চাকসু নির্বাচনে ৪১৫ প্রার্থীর মধ্যে ২৬টি পদে ছাত্র প্রতিনিধি ঠিক করবেন ২৭,০০০ ভোটার। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পূজার ছুটিতেও চাকসু নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ছাত্রদলের বিপি এজিএস প্রার্থীরা। বুধবার প্রার্থীরা ভোট, দোয়া এবং সমর্থন চেয়ে প্রচারণা চালিয়েছেন শাটলের বগিগুলোতে। এ সময় শিক্ষার্থীদের নানান সমস্যা নিরসনের প্রতিশ্রুতি দেন তারা। শাটল ট্রেনে বগির সংখ্যা বৃদ্ধি এবং নিরাপদ শাটল ব্যবস্থাপনা প্রণয়নের প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। এছাড়া শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত এবং শহরগামী শিক্ষার্থীদের যাতায়াতে বাসের ব্যবস্থার প্রতিশ্রুতিও দেন তারা। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্বাস্থ্য সেবার মানোন্নয়নও কাজের করার কথা জানান ছাত্রদলের ভিপি এবং এজিএস প্রার্থীরা। নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী আগামী 15 অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এরপরেই গণনা শুরু হবে। আন্তর্জাতিক মানদণ্ডে আমাদের ক্যাম্পাসকে কিভাবে নিয়ে যাওয়া যায় সেভাবে আমরা কাজ করব। এরপর হচ্ছে আমাদের মেডিকেল সেন্টারকে বলা হয় নাপা সেন্টার, তো সে মেডিকেল সেন্টারে যাতে আপনার শারীরিক এবং মানসিক উভয় সেবা নিশ্চিত করা যায় সেভাবে আমরা কাজ করব। আমাদের মূল লক্ষ্য থাকবে যে একজন শিক্ষার্থী প্রথমে সে যেন কটেজে প্রবেশ না করে, সে যেন হলে প্রবেশ করতে পারে। কটেজ মালিক যারা আছে তাদের সাথে বসে এই জায়গায় এই যে একটা অবস্থায় তাদের যে বসবাস, সেই বসবাসের মান এবং বাসস্থানের অবস্থান যেন আরো উন্নত করা যায়, সেই জায়গাগুলোতে আমাদের একটা বড় লক্ষ্য থাকবে। রাত থেকে ভারী বৃষ্টির কারণে দেশের বিভিন্ন শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে সকাল থেকে দুর্ভোগে পড়েন পেশাজীবী এবং পথচারীরা। ভারী বৃষ্টিতে বগুড়ার সাতমাথা, বড়গোলা, লতিফপুর কলোনি, জলেশ্বরীতলা সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। সড়ক ডুবে থাকার কারণে ভোগান্তি এবং বৃষ্টির কারণে কাজে যেতে না পারায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এদিকে হঠাৎ ভারী বৃষ্টিতে নোয়াখালী নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিভিন্ন সড়কে পানি জমে থাকায় চলাচলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শুক্রবার পর্যন্ত সারা দেশেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজকে দেখতেছি সাতমাথায় এখানে প্রচন্ড পানি জমে আছে, যা এখন সাধারণ মানুষ একটু এর ভুক্তভোগী হচ্ছে। শীতের কারণে বাড়াচ্ছে, যেটাই হয় যারা দূর দূরান্ত যায় একটু ভাড়া ধরে দেয়, তাছাড়া তো লোকজনই কম। সুন্দরবনে কাঁকড়া শিকার করতে গিয়ে কুমিরের আক্রমণে সুব্রত মণ্ডল নামে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে সুন্দরবন চাঁদপাই রেঞ্জের করমজল খাল থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, মঙ্গলবার সকালে চাঁদপাই রেঞ্জ থেকে 5 জন জেলে অনুমতি নিয়ে সুন্দরবনে কাঁকড়া শিকারে যায়। বনের বিভিন্ন খালে কাঁকড়া শিকার করে বিকেলে তারা করমজল খাল সাঁতরে বাড়ি ফেরার পথে সুব্রতকে কুমির টেনে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে বলেও জানান তিনি। রাঙামাটির লংদুতে কাপ্তাই হ্রদে নৌকা ডুবে শিশু সহ 2 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরেক শিশুকে উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার রাতে উপজেলার গুলশাখালী থেকে নৌকায় করে নদী পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো শিরিনা বেগম এবং শিশু রানা।
ফায়ার সার্ভিস জানিয়েছে 5 জন একটি ছোট নৌকা নিয়ে গুলশাখালীতে আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। ঘটনার পরপরই এক শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। সকালে উদ্ধার করা হয় সালমা বেগমের মরদেহ। সাভারে দীর্ঘদিনেও ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ না নেয় ঢাকা-রিচা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সকালে রাজফুলবাড়িয়া এলাকায় ঢাকা-রিচা মহাসড়ক প্রায় 1 ঘন্টা অবরোধ করে রাখা হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিক্ষোভকারীরা জানান, প্রতি বছরই বর্ষা এলেই জলাবদ্ধতা লেগে থাকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের 3টি গ্রামে। দীর্ঘদিনেও সমস্যার সমাধান না করে এবং জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ না নেয় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে যৌথ বাহিনী গিয়ে তাদের সমস্যা নিরসনের আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেন। আজকে যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয়েছে, পানি প্রবাহ হচ্ছে। দীর্ঘস্থায়ী কিভাবে এটা সমাধান করা যায়, যারা জমির মালিক রয়েছে সে তো টাকা দিয়ে তার জমি ক্রয় করেছে, যারা এলাকার লোকজন রয়েছে তারাও চায় হলো যে জলাবদ্ধতা নিরসনে পানি প্রবাহ যাতে হয়, তারাও সুন্দরভাবে বাঁচতে চায়। ঝালকাঠির ধানসিঁড়ি নদীর তীরে কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা এবং পাঠাগার 1 বছর ধরে তালাবদ্ধ। আমলাতান্ত্রিক জটিলতায় এখনো এই পর্যটন কেন্দ্রের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি। তালাবদ্ধ ভবন দেখে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন দর্শনার্থীরা। প্রকল্প বাস্তবায়নকারী পাওবো বলছে এই বিষয়ে কর্তৃপক্ষের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। অন্যদিকে প্রশাসন বলছে সংগ্রহশালাটি চালুর অনুমতি দেওয়া হয়েছে। ঝালকাঠি খুলনা আঞ্চলিক মহাসড়কের পাশে ধানসিঁড়ি নদীর তীরে অবস্থিত জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগার ইতিমধ্যে নজর কেড়েছে দর্শনার্থীদের। প্রতিদিনই এখানে ঘুরতে আসেন অনেকেই, কিন্তু সংগ্রহশালায় প্রবেশের সুযোগ না থাকায় হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাদের। নির্মাণের প্রায় 1 বছর পার হলেও এখনো হস্তান্তর না হওয়ায় শুরু হয়নি সংগ্রহশালাটির কার্যক্রম। স্থাপনাটি দ্রুত চালুর দাবি এখানে ঘুরতে আসা ভ্রমণ পিপাসু ও স্থানীয়দের। দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে আছে, যেটি খোলা হলে আমাদের কবি সাহিত্যিকদের নিয়মিত একটি আড্ডাখানা এখানে হতো। এখানে কোনো বই নেই, ভেবেছিলাম যে এখানে এসে আমরা বই পড়বো এবং আমাদের লেখাকে সমৃদ্ধ করব এবং জীবনানন্দ সম্পর্কে জানতে পারবো। সংগ্রহশালাটি বাস্তবায়নের দায়িত্ব থাকা এ কর্মকর্তা জানান, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা চেয়ে আবেদন করা হয়েছে। রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করার জন্য আমরা জেলা প্রশাসকে আলোচনা করেছিলাম। জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনার প্রেক্ষিতে একটি প্রস্তাবনা পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর প্রেরণ করা হয়েছে। মহাপরিচালক মহোদয়ের সম্মতি পাওয়া গেলে আমরা এটাকে হস্তান্তর করব। অন্যদিকে প্রশাসন দাবি করছে স্থাপনাটি চালুর জন্য এরই মধ্যে পাওবোকে অনুমতি দেওয়া হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডে একটা চিঠি লিখেছি, সেখান থেকে কি রেসপন্স পাওয়া যায় সেটা আমরা দেখব। আর এর পূর্বে এটা রাজাপুর উপজেলা পরিষদ থেকেই এটা বর্তমানে ম্যানেজমেন্ট করা হচ্ছে। 2024 সালে 0.45 একর জমিতে কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগারটি নির্মাণ কাজ শেষ হয়। এটি নির্মাণে খরচ হয়েছে 3,14,00,000 টাকা। জীবনানন্দ দাশ সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে তৈরি হয়েছে এই সংগ্রহশালা ও পাঠাগার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্গাপূজা উপলক্ষে টানা 4 দিন ছুটির কারণে বেনাপোল পেট্রোপোল বন্দর দিয়ে 2 দেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। এতে 2 পাশে আটকা পড়েছে 1000-এর বেশি পণ্যবাহী ট্রাক। বেনাপোল স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, পূজাকে ঘিরে মঙ্গলবার বিকেল থেকে বন্ধ হয়ে যায় আমদানি রপ্তানি বাণিজ্য। তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পূজার বন্ধ থাকলেও কিছু গুরুত্বপূর্ণ পচনশীল পণ্য বিশেষ ব্যবস্থায় আমদানি রপ্তানি করা যাবে। এই 4 দিন বেনাপোল বন্দরে পণ্য ওঠানামা, খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।